সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে চন্দ্রগুপ্তের সাম্রাজ্য উত্তর ভারত থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সাম্রাজ্যকে চালনা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা ছিলেন কৌটিল্য বা চাণক্য। অর্থশাস্ত্রে তিনি বিখ্যাত একটা কথা বলেছিলেন, সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ ব্রাইবারি, ট্রিকারি, ডিভিশন, পানিশমেন্ট, কনসিলিয়েশন। ম্যাক্স ওয়েবার থেকে শুরু করে অনেক হেনরি কিসিঙ্গার পর্যন্ত অনেকেই এই চাণক্য বা কৌটিল্যের সঙ্গে ১৬শ শতাব্দীর ফ্লোরেন্টাইন পলিটিক্যাল তাত্ত্বিক মেকিয়াভেলির তুলনা টানেন। দুজনেই একটু মরালিস্ট ছিলেন, কিন্তু মেকিয়াভেলি এবং চাণক্য একটা বিষয়ে একমত ছিলেন যে কোনো ভালো লক্ষ্যের দিকে পৌঁছতে গেলে পথে যদি কোনো বাধা আসে, সেই বাধা সরাতে যদি কখনো কখনো মিথ্যাচারেরও আশ্রয় নিতে হয়, তার মধ্যে দোষের কিছু নেই। নরসিমা রাও ১৯৯১ সালে যুগান্তকারী বাজেট পেশের পর সেই কাজটাই করেছিলেন। তিনি বারে বারে নেহেরুর কথা বলতেন। নেহেরুকে শিল্ড করে, মনমোহন সিংকে মুখোশ করে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী অর্থনৈতিক বাজেটটি পেশ করেছিলেন পামুলাপর্তি ভেঙ্কট নরসিমা রাও। এখন ডিভ্যালুয়েশন, টাকার অবমূল্যায়ন, ট্রেড পলিসি রিফর্ম, লাইসেন্স পারমিট রাজি প্রথার খতম, সাবসিডি কমানো এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ঊর্ধ্বসীমা বাড়ানো, এই সমস্ত পদক্ষেপ ছিল। এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়ারও উদ্যোগ ছিল। ধরুন ব্যাংক বেসরকারিকরণ, ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন। সেখান থেকে ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্ত কার্যত প্যারাডাইম শিফট। ব্যাংকের স্ট্রং ইউনিয়ন আছে, তারা তাদের দুর্গ রক্ষা করতে বদ্ধপরিকর, এবং কংগ্রেসের মধ্যে থেকে, বামপন্থীদের মধ্যে থেকে, বিজেপির মধ্যে থেকে বিরোধ আসবে। ১৯৫৬ সালে নেহেরু অবধ কংগ্রেসে ইন্ডাস্ট্রিয়াল পলিসি করেছিলেন। সোশ্যালিজমের দিকে ঝুঁকে পড়া ছিল তার একটা পদক্ষেপ। নরসিমা রাও মনে করতেন যে শিল্প বাণিজ্যকে লাইসেন্স পারমিট রাজের শৃঙ্খলের মধ্যে আটকে রাখার কথা নেহেরু বলেননি। তার উপযোগিতা, তার প্রাসঙ্গিকতা বর্তমান বিশ্বে নেই। নেহেরুভিয়ান সোশ্যালিজমের অর্থ এই নয় শিল্প বাণিজ্যকে লাইসেন্স পারমিট রাজের শৃঙ্খলায় আটকে রাখা, যে শৃঙ্খলা বর্তমান বিশ্বের পক্ষে উপযোগীও নয়, অবসলিট ধারণা। এটা নরসিমা রাও বিশ্বাস করতেন। বিজেপির বেস ছিল ট্রেডার্স, তারা কিন্তু অভ্যন্তরীণ বিনিয়ন্ত্রণের পক্ষপাতী হলেও বিদেশি সংস্থার প্রতিযোগিতার সঙ্গে তারা এঁটে উঠতে পারবেন না, এই আশঙ্কা তাদের মনে কাজ করছিল। আর বামপন্থীরা চিরকালই উদারীকরণের বিরোধী, এবং কংগ্রেস মনে করত এই উদারীকরণ আসলে একটা এলিটিস্ট মানসিকতার জন্ম নেবে, এবং কংগ্রেস দেশের গরিব খেটে খাওয়া মানুষের থেকে অনেকটা দূরে সরে যাবেন। ১৯৯২ এপ্রিল মাসে তিরুপতিতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ৭৯তম অধিবেশন বসে। ১৯৯২ এপ্রিল মাস। তখন কিন্তু অর্থনৈতিক যে সংকট ১৯৯১ সালে হয়েছিল, যাকে উপলক্ষ করে নরসিমা রাও, মনমোহন সিং যুগান্তকারী বাজেট পেশ করেছিলেন, সেই আর্থিক যে কি বলবো আর কি, যে সংকটের কালো মেঘ ভারতের আকাশে ঘুমিয়েছিল, সেই সংকট তখন কিন্তু অনেকটাই কেটে গিয়েছে।
তাই আর্থিক সংকটের অজুহাতকে খাড়া করে আর অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় ছিল না, কিন্তু তখনও আর্থিক সংস্কার অনেকটাই জরুরি ছিল বিভিন্ন ক্ষেত্রে, কারণ তখনও লাইসেন্স পারমিট রাজ উঠে গেলেও বিভিন্ন শিল্প সংস্থাকে ব্যবসা করতে গেলে সরকারের উপর নির্ভরশীল হতে হতো। তখনও কিন্তু ভারতবর্ষে কোনো বেসরকারি বিমান পরিবহন সংস্থা আসেনি। ভারতের টিভি সেক্টর তখনও উন্মুক্ত হয়নি, অনেকেই উন্মুক্ত হয়নি। তখন কি বলতেন যে টিভি সেক্টরকে খুলে দেওয়ার অর্থ হলো দেশজ সংস্কৃতিকে ধ্বংস করে পশ্চিমী সংস্কৃতির আবাহন করা। এই প্রেক্ষিতে নরসিমহা রাও তিরুপতি কংগ্রেসে সভাপতিত্ব করলেন। মনে রাখতে হবে, নেহেরু গান্ধী বাদে তিনি প্রথম ওই পরিবারের বাইরের কোনো কংগ্রেসের প্রধানমন্ত্রী যিনি এআইসিসিকে অ্যাড্রেস করছেন। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech, all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. 1985-তে বম্বেতে রাজীব গান্ধী কংগ্রেসের শতবর্ষতে যে সম্মেলনের প্রারম্ভিক ভাষণে কিন্তু দেশের অর্থনীতিতে সংস্কারের উল্লেখ করতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেসের ওল্ড গার্ডদের প্রবল চাপের মুখে পড়ে তিনি কিন্তু সেই উদারীকরণের দিকে হাঁটার যে পরিকল্পনা তার ছিল সেখান থেকে অনেকটাই দূরে সরে আসেন। তাই নেহেরু গান্ধী পরিবারের বাইরে নরসিমহা রাও তিরুপতির অধিবেশনে কংগ্রেসকে তার অর্থনৈতিক লাইনে সঙ্গে মেলাতে পারেন কিনা সেটা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। কল্যাণী শঙ্কর, যিনি সাংবাদিক এবং রাও ঘনিষ্ঠ ছিলেন, তিনি পরে বলেছেন স্মৃতিচারণায়, রাও তখন নিজের স্পিচ নিজেই লিখছিলেন। তাকে সাহায্য করেছিলেন পিসি আলেকজান্ডার, ভিএন গ্যাডগিল এবং অন্ধ্রপ্রদেশের দু একজন ব্যুরোক্র্যাট। ভিএন গ্যাডগিল অনেক জার্গন ইউজ করতেন, ফিসকাল ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস ইত্যাদি ইত্যাদি। রাও মনে করতেন যে এই জার্গনগুলো সেমিনার, ডিবেট ইত্যাদির ক্ষেত্রে চলে, কিন্তু কংগ্রেসের সাধারণ কর্মীরা এই সব জার্গনের মানে বুঝতে পারবেন না, তাই তিনি সহজ ভাষায় সব কিছু বলার পক্ষপাতী ছিলেন। লিবারালাইজেশনের হিন্দি শব্দ খুঁজে না পাওয়ার জন্য তিনি মন্টেক সিং আলুওয়ালিয়াকে কার্যত ভৎসনা পর্যন্ত করেছিলেন। লিবারালাইজেশনের অর্থ হচ্ছে ফ্রিডম। তো সেই রকম একটা শব্দবন্ধ যা নিয়ে অর্থনৈতিক সংস্কারকে সূচিত করা যায় সেটা কিন্তু রাও খুঁজে পেতে চেয়েছিলেন। ইকোনমিক ক্রাইসিসকে সামনে রেখে অর্থনৈতিক সংস্কার করেছিলেন। আর 1992-এর তিরুপতি অধিবেশনে রাও কিন্তু যেটা বললেন যে নেহেরুভিয়ান সোশ্যালিজম থেকে কংগ্রেস দূরে সরে যায়নি। লাইসেন্স পারমিট রাজের শৃঙ্খলায় শিল্প বাণিজ্যকে আটকে রাখার যুগ শেষ, তার প্রাসঙ্গিকতাও ফুরিয়েছে। নেহেরুভিয়ান সোশ্যালিজম কখনো বলে না যে লাইসেন্স পারমিট রাজের জাঁতা কলে শিল্পকে আটকে রাখতে। তাই তিনি লাইসেন্স পারমিট রাজকে মুক্ত করে বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে শিল্পকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন। তার সঙ্গে নেহেরুভিয়ান সোশ্যালিজমের ধারণার কোনো মৌলিক প্রভেদ নেই। রাওয়ের এই লাইন কিন্তু কংগ্রেসের কর্মীরা, নেতারা গ্রহণ করেছিল এবং বিরোধিতার ক্ষেত্রটাও কম হয়েছিল। আর একটা উল্লেখযোগ্য বিষয়ে রাও সংস্কার করেছিলেন, সেটা হচ্ছেন শেয়ার মার্কেট। জিভি রামকৃষ্ণ, যাকে পিসি আলেকজান্ডার রাওয়ের প্রিন্সিপাল সেক্রেটারি করার জন্য রাওকে বলেছিলেন, রাও বলেছিলেন দুজন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রধান সচিব হতে পারেন না। সেই জিভি রামকৃষ্ণন তখন ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রক সেভির সর্বেসর্বা ছিলেন।
তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আগেই হয়েছিল, নরসিমা রাও সেই অ্যাপয়েন্টমেন্ট করেনি। সেই শেয়ার মার্কেটকে তিনি রেগুলেট করার উদ্যোগ নিলেন। শেয়ার মার্কেট তখন সেলফ রেগুলেশনে চলত, ইনসাইডার ট্রেডিং অসম্ভব ছিল এবং ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির আঁতুড়ঘর ছিল। ওই সময় আপনাদের সবাই মনে আছে হর্ষদ মেহতার উল্কা সদৃশ্য উত্থান। ফিনান্সিয়াল ম্যাগাজিন থেকে বম্বের ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে হামেশাই তার ছবি থাকত। ইম্পোর্টেড টয়োটা লেক্সাস নিয়ে তিনি সারা মুম্বাই শহর দাপিয়ে বেড়াতেন। এই সময় কিন্তু শেয়ার মার্কেট স্ক্যামটা হয়। এটাকে শেয়ার মার্কেট স্ক্যাম বলবো না, এটা ব্যাংকিং ফ্রড। ব্যাংক অফিসিয়ালসদের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে বিনিয়োগ করেছিলেন হর্ষদ মেহতা এবং সেই বিনিয়োগ ধ্বংস হয়ে যায়, শেয়ার মার্কেট ক্র্যাশ করে। এটা শেয়ার মার্কেটের স্ক্যাম থেকেও বলা যায় ব্যাংকিং ফ্রড। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। কোন ফিতে জীবনের দৈর্ঘ্য মাপবেন? যদি না ভালো থাকার জাদুকাঠি আপনার মুঠোয় থাকে? শুধু দাম দিয়ে নয়, এমন অনেক কিছু আছে যার বিচার করতে হয় গুণ দিয়ে। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। জীবনকে অনুভব করুন হৃদয় দিয়ে। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। এবং সেটা হচ্ছে নরসিমা রাওয়ের রিফর্মসের প্রথম ক্যাজুয়ালিটি। প্রথম ক্যাজুয়ালিটি কি? যে শেয়ার মার্কেটের ক্র্যাশ। তখনও কোনো রিফর্মসের উপভোক্তা শ্রেণী তৈরি হয়নি, কিন্তু ক্যাজুয়ালিটি হয়ে গেল প্রথম, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। নরসিমা রাও তদন্তের নির্দেশ দিলেন, হর্ষদ মেহতা গ্রেপ্তার হলেন। বম্বে পুলিশ স্টেশনে সিমেন্টের মেঝেতে তাকে রাত কাটাতে বাধ্য করা হয়েছিল। এই প্রেক্ষিতে ক্যাপিটাল মার্কেটকে, যেটা অন্যান্য ডেভেলপিং কান্ট্রিতে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর আছে, ভারতে ছিল না, সেটাকে নরসিমা রাওয়ের উদ্যোগে হলো। সেবিকে স্ট্যাটুটারি পাওয়ার দেওয়া হলো এবং জিভি রামকৃষ্ণ এই যে আনস্ক্রুপুলাস স্টক ব্রোকার, তাদেরকে নিয়মের নিগড়ে বাঁধতে চাইলেন। তাদেরকে ফি ধার্য করা হলো এবং তাদেরকে এনলিস্ট করতে বলা হলো এবং একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও তৈরি হলো। এবং তখন ভারতে ফরেন ইনভেস্টমেন্ট বার, কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস, তার যারা হর্তাকর্তা ছিলেন, তারা কোনো কোম্পানি যে ধরুন 2 কোটি টাকা তুলতে চায়, 3 কোটি টাকা বাজার থেকে তুলতে চায়, কত টাকা তারা তুলতে পারবে, কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস সেটা কিন্তু নিয়ন্ত্রণ করত। এবং যেহেতু বিদেশি বিনিয়োগ বা বিদেশের আন্তর্জাতিক বাজার থেকে পুঁজি সংগ্রহ করা সম্ভব ছিল না, তখন স্বল্প ইন্ডিয়ান রিসোর্সের উপরই শিল্পপতিদের নির্ভর করতে হতো। সেক্ষেত্রে কন্ট্রোলার অফ ক্যাপিটাল ইস্যুস তারাই কিন্তু দণ্ডমুণ্ডের কর্তা হতেন। জিভি রামকৃষ্ণন এই বিষয়গুলোকে ভেঙে দিলেন এবং ভারতবর্ষে ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন রকম ডেট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ভারতের শিল্পপতিরা যাতে বিদেশের বাজার থেকে ঋণ নিতে পারেন তার বন্দোবস্ত তিনি করলেন। যেমন গ্লোবাল ডিপোজিটারি রিসিট, GDR যাকে বলে, সেটাকে ইস্যু করে বিদেশের বাজার থেকে ভারতের ব্যবসায়ীরা, শিল্পপতিরা লগ্নি আনতে পারতেন, পুঁজি জোগাড় করতে পারতেন। নির্দিষ্ট সময় পরে সেই রিসিট যখন ম্যাচিওর হতো, সুদ সমেত তাদেরকে ফেরত দেওয়া হতো। নরসিমা রাওয়ের আমলে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভারতের সংস্কার কর্মসূচির অবিচ্ছেদ্য অঙ্গ, যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা FII তাদের ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করার অনুমতি দেওয়া। 1992 থেকে 2006 এই কালপর্বে $163 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন এই ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতের শেয়ার বাজারে। 2014 সালে $16 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভারতের শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট রেগুলেট হয়েছে, আনস্ক্রুপুলাস ব্রোকাররা আর নেই, প্রত্যেকেই সেবি কন্ট্রোল করে
NSDL হয়েছে, NSE হয়েছে এবং এখন আরও অনেক এক্সচেঞ্জ হয়েছে, কমোডিটি এক্সচেঞ্জ সব। কিন্তু তার সূত্রপাত হয়েছিল 91-92 সালে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির হাত ধরে। তার সুফল আমরা এখনও ভোগ করে চলেছি। সেদিনকের সেন্সেক্স আর আজকের সেন্সেক্সকে যদি আপনি কম্পেয়ার করেন, আজ 60,000 ছোঁয়া সেন্সেক্স আর সেদিনকে কত ছিল। একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছিল ভারতের অর্থনীতিতে। ঠিক আজ থেকে 30 বছর আগে উপভোক্তা শ্রেণীও তৈরি হয়েছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ভারতের অর্থনীতি গেছে। কিন্তু আমি মনে করি সেদিনকের এই সাহসী বলিষ্ঠ পদক্ষেপের সুফল আজ আমরা ভোগ করছি। অর্থনৈতিক সংস্কার কার্যতই টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিন্তু আবার অর্থনৈতিক উদারীকরণ সর্বরোহবিশল্যকরণে নয়, রিফর্মসকে দেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তাকে প্রয়োগ করতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে ছুঁতে পারব। 30 বছর আগে অর্থনৈতিক সংস্কার কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তার নেপথ্য কুশীলব কারা ছিলেন, এই নিয়ে আমি 5টি প্রতিবেদন পেশ করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।